ওয়েলকাম। এসএলএসটি আমাদের রিটেন কোয়ালিফাই করার পর যেটা গুরুত্বপূর্ণ 20 নম্বর আছে, একটা আছে পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ বা ভাইবা যাই বলি না কেন, আর ডেমনস্ট্রেশন বা আপনাকে ক্লাসরুম সিচুয়েশনে পড়িয়ে দেখাতে হবে। কারণ আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হচ্ছেন, এই পড়ানো এটার জন্য কত থাকছে, এটার জন্য 10 মার্কস। এই 10 মার্কস নিয়ে আজকে একটুখানি বলবো। আমি ডেমো ক্লাস করিয়ে দেখাবো, অন্তত আমার টার্গেট আছে অন্তত 10টা ক্লাস ডেমোতে দেওয়া। আজকে এটা কিন্তু ক্লাস নয়, কি কি বিষয় এই ডেমনস্ট্রেশনের 10 নম্বর পাওয়ার জন্য আমাকে নজর রাখতে হবে, কোন কোন বিষয়। যেমন আমি সকালে আজকের ভিডিওতেই বলেছি, পোশাক আশাকের ক্ষেত্রে প্রত্যেকটা টপিক নিয়ে ডিটেলসে পরে যাব, কিন্তু এই যে আমাদের এই ডেমনস্ট্রেশন বা একটা নমুনা পাঠদান যে করব বক্তৃতা লেকচার মেথডে, সেই মেথডটায় আমি কি কি খেয়াল রাখবো, যে বিষয়গুলো নজর না দিলে কিন্তু আমার এই 10-এর থেকে বারবার কি হতে থাকবে, এই মাইনাস হতে থাকবে কিন্তু, ঠিক আছে, এই হতে থাকবে কিন্তু, সেইটা আমার হবে না। আমি 10 অফ 10 আউট অফ 10 এইটা কি করে পাবো? প্রথমেই বলি, এই ডেমনস্ট্রেশন আমরা সবাই বিএড করে এসছেন, এখানে বিএড এর প্র্যাকটিস টিচিং বা ফাইনাল টিচিং করে এসছেন। অনেকেই ভাবতে পারেন যে আমার তো অভিজ্ঞতা আছে। এই টিচিং এর সাথে এই ডেমনস্ট্রেশনটা কিন্তু অনেক তফাৎ হবে। আমি প্রথমেই বলি, আমি আজও অবধি যতদিন ধরে এসএলএসটি ক্লাস করছি কোনোদিন ঘাবড়িয়ে দেওয়ার মতন, ভয় পাবানোর মতন কোনোদিন বলিনি, আজও বলবো না। কিন্তু এইটা শুনে কেউ ঘাবড়াবেন না। হ্যাঁ, তবে যেটা সত্যি সেটাকে তো সত্যি বলতে হবে। যে আমরা প্র্যাকটিস টিচিং বা বিশেষ করে ফাইনাল টিচিং বিএড কলেজগুলো যেটা হয়েছে, সত্যি কথা সেটা কি হয়েছে স্বীকার করুন তো, একটা নাটক হয়েছে না? দাঁড়িয়ে আছে, এই এক্সামিনার আসছে, এই এক্সপার্ট আসছে, সব রেডি করে রেখেছে বোর্ডে, আমার হয়ে কেউ লিখে দিয়েছে, একটা নাটক চলেছে সেখানে। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু বাস্তব। তাহলে এখানে আপনাকে কিন্তু কি করতে হবে, ক্লাসরুম সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে উইদাউট স্টুডেন্ট। সেখানে তো সামনে কিছু ছাত্রছাত্রীরা বসেছিল, এখানে কোনো ছাত্রছাত্রীরা থাকবে না। আমার ছাত্রছাত্রী কারা? 1-2 বা সাধারণত 3 জন যে এক্সপার্ট থাকবেন, সেই এক্সপার্টরাই হচ্ছে আমার স্টুডেন্ট। তাদের সামনে আমি পড়াবো বিষয়টা। আমি আমার এই রুমে বসে ভিডিওটা রেকর্ডিং করছি, যেভাবে যতটা সহজে বলা যায় ততটা নয়, বা যতটা সহজে আমি প্রতিদিন ক্লাসে পড়াই 11-12 ছাত্রদের, ততটাও কিন্তু সহজ নয়। আর ওই রকম একটা নার্ভাস হয়ে যাওয়ার সময় তাহলে কি কি বিষয় খেয়াল রাখবো সেইটা আমি আগে দেখব। প্রথমেই বলবো, কনফিডেন্স লেভেলটাকে আমার কিন্তু হাই রাখতে হবে। আমি আজকে যে কটা কথা বলবো একটু ভালো করে শোনবার চেষ্টা করবেন, আশা করি উপকারে কিছুটা হলেও লাগবে। প্রথম তাহলে আমি কি করব, আমার যে কনফিডেন্স লেভেলটাকে কিন্তু হারালে প্রথমেই কিন্তু আমি মাইনাসের খপ্পরে পড়ে যাব। অর্থাৎ আমি পারবো, আমি পারবো, এই ধারণাটা আপনার মধ্যে থাকতে হবে। কেন পারবেন না? আপনি পারবেন না মানে একবার ভাবুন তো, আপনি মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট করেছেন, তারপরে এইচএস দিয়েছেন, গ্র্যাজুয়েশন করেছেন, এমএ ইন এডুকেশন করেছেন, বিএড করেছেন, তারপরে যথেষ্ট নম্বর আছে বলে আপনি এই কম্পিটিশনে এসেছেন, তারপরে আপনি রিটেন কোয়ালিফাই করেছেন। অনেক যোগ্যতা আপনার মধ্যে আছে, সেটাকে জাগিয়ে তুলবার প্রয়োজন আছে। আপনার মধ্যে কোয়ালিটি আছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত, তার মধ্যে কতজন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কতজন কোয়ালিফাই হয়েছে, তার মধ্যে আপনি একজন। একবার এটা ভাববেন। অর্থাৎ আপনাকে পারতে হবে, তার চেয়ে বড় কথা আপনি পারবেন। আপনাকে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা হতে এসছেন, আপনাকে ছুরি কোদাল দিয়ে বলা হয়নি মাটি কুপিয়ে মাথায় করে বয়ে নাও, অস্ত্র দিয়ে বলা হয়নি যুদ্ধ করো, বা আপনাকে জাল দিয়ে বলা হয়নি নদীর থেকে মাছ ধরে আনতে, বা অন্যান্য এমন কিছু বলা হয়নি গান্ধমাদর পর্বতের থেকে সঞ্জীবনী নিয়ে আসুন। আপনি শিক্ষক বা শিক্ষিকা হতে চান, আপনাকে সেই পরীক্ষায় ফেলা হয়েছে, রিটেনের থেকে অনেক সহজ, যেখানে আপনার কিন্তু স্মৃতিশক্তির থেকে, এখানে এবার আসছে মেন জায়গায়, আপনার কোনটার বেশি দরকার, আপনার উপস্থাপন ভঙ্গি। আপনি বিষয়বস্তু সম্বন্ধে অনেক জানেন, আমার থেকে অনেক বেশি জানেন, জানাটাই স্বাভাবিক। আপনারা যে লেভেলে পড়াশোনা করেছেন, আমি তো আপনাদের সাথে ক্লাস করলাম, সেখানটায় দাঁড়িয়ে বলছি আপনাদের পড়াশোনার লেভেল অনেক হাই, কিন্তু এখানে সেই হাইয়ের থেকে বেশি যেটা দরকার উপস্থাপন কৌশল।
ছাত্রদের সাথে আপনি কি করে কমিউনিকেশন স্কিল করছেন সেটা এক্সামিনাররা দেখবেন, কমিউনিকেশন স্কিল দেখবেন, আপনার কোশ্চেনিং পাওয়ার দেখবে, আপনার বিষয়বস্তু প্রেজেন্টেশনটা দেখবে, আপনার বাচন ভঙ্গি দেখবে, আপনার অঙ্গ সঞ্চালন দেখবে। এই 4-5টা বিষয়ের উপরে কিন্তু আপনার নম্বরটা ডিপেন্ড করবে। আপনি বিষয়ের কতটা গভীরে জানেন তার চেয়ে বড় কথা আপনি কতটা ছাত্রদের উপযোগী করতে পারছেন। এই ছাত্রদের উপযোগী কি করে করতে হবে বিষয়বস্তু, সেটা আমি অন্তত 10টা ডেমো ক্লাস করাবো 10টা টপিক থেকে, তখনও বলবো। আজকে প্রিপারেশনটা নিয়ে বলি। তাহলে এখানে প্রথমে যেটা আমি করব, টপিক নির্বাচনের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, কোন টপিক আমি পড়াবো, এইটা একটা বড় ব্যাপার। এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে, স্যার কোন টপিকটা, আমার কাছে প্রচুর স্যার কিছু টপিক সাজেস্ট করে দিন। আমি তো সাজেস্ট করেই দিতে পারি, আমি বলে দিলাম পরিণমন পড়বেন, শিখন পড়াবেন, ওই জাতীয় শিক্ষানীতি 1986 পড়াবেন, আমি সহজ বা কঠিন চাই হোক না কেন মিলিয়ে 10টা, সেটা নয়। আপনার দক্ষতা কোনটাই বেশি আছে, কোনটা দক্ষতা আপনার সবগুলোতে আছে আমি জানি, কিন্তু তার মধ্যে কোনটা আপনি ভালো বোঝাতে পারেন সেটা নিজে প্র্যাকটিস করুন। 4-5 দিন আপনাকে সময় দিলাম, আমি সময় দেওয়ার কেউ নই, কিন্তু তবু এখানে বলছি আপনি বারবার দেখুন আপনার কোনটা ইজি মনে হয়। ইজি মানে পড়ে মুখস্থ ইজি সেটা নয়, কিন্তু কত ভালোভাবে অনেক জিনিস আছে আমি সহজে বুঝতে পারি কিন্তু বোঝাতে পারি না। হয় না অনেক সময় ঝগড়া গন্ডগোল বন্ধুদের মধ্যে, ঘটনাটা আমি জানি কিছুদিন বোঝাতে পারছি না, রাগ হয়ে যায়। আপনার বোঝানোর ক্ষমতা কোনটাই বেশি সেটা নিজে পারবেন, সেটা কোনো প্রাণ চক্রবর্তী স্যার বা অন্য কেউ XYZ যত বড় বড় এক্সপার্টরা নমস্য ব্যক্তিরা আছে তারাও কিন্তু আপনাকে ঠিক করে দিতে পারবে না। হ্যাঁ পারা যাবে, আপনার সাথে আমার যদি পার্সোনালি ক্লাস হতো ফেস টু ফেস, সেক্ষেত্রে হয়তো কিছুটা আইডেন্টিফাই করা যেত। তাহলে টপিকটা কোথা থেকে আপনি পড়বেন ঠিক করবেন সেটা আমি আপনাকে বলছি। আমাদের যে সেমিস্টারগুলো আছে 11-12 কটা সেমিস্টার আছে, 4টে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। আমি আগেও বলেছি এই 4টে সেমিস্টারের আপনার যে সিলেবাস আছে সেটাকে কিন্তু আপনাকে কভার করতে হবে। অনেকে রিকোয়েস্ট করেছেন স্যার একটা ভিডিও দিন 4টে সেমিস্টারের, আমি চেষ্টা করব 2-1 দিনের মধ্যে দেওয়া। এই 4টে সেমিস্টারের থেকে আপনাকে বলে দিতে পারে, আচ্ছা আপনি এক কাজ করুন তো সেমিস্টার 3 থেকে একটা টপিক পড়ান তো। তাহলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা সেমিস্টার থেকে 1-2 টপিকের ডেমো আপনি নিজেকে প্রস্তুত করে রাখবেন, তার লেসন প্ল্যান রেডি করে রাখবেন। কি বললাম, ফার্স্ট সেমিস্টারে যা আছে সেখান থেকে একটা আসে সমাজবিদ্যা আছে, আপনার দর্শন আছে, শিক্ষার অর্থ আছে, এইখান থেকে হয়। অথবা সেকেন্ড সেমিস্টারে যে বিষয়গুলো আপনি পড়েছেন সেখান থেকে, থার্ড ফোর্থের থেকে যে কোনো টপিক। কারণ সাধারণত ওরা আপনাকে বলে দিতে পারে বা আপনার উপরে ছেড়ে দিলে আপনার কপাল ভালো, কি করবে সেটা কেউ বলতে পারবো না। আর ওরা যদি নির্দিষ্ট করে দেয় যে আপনি পরিণমন বিষয়টা পড়ান তো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই, আপনার জানা বিষয় আপনি পারবেন, তার টপিক টিপস আমি বলে দেবো পরের দিকে, মানে আজকের ক্লাসে নয়, পরে আমি বলে দেবো এগুলো নিয়ে। আনকমন পড়লে কি করে পড়িয়ে আসবেন সেটাও আমি বলে দেবো, কতগুলো কমন কৌশল আমাদের এডুকেশনে আছে আমি বলে দেবো। তাহলে সেমিস্টারটা আপনাকে একটু এখন কিন্তু রিভাইশন দিতে হবে। আর সাধারণত প্রশ্ন কিন্তু এই সেমিস্টার থেকে আসার চান্সটা বেশি, যেহেতু 4টে সেমিস্টার অনেকটা জটিল হয়ে গেছে। আর আপনার যেটা ভালো লাগার বিষয় সেই বিষয়টাই পড়াবেন। আর যদি এক্সপার্টরা আপনাকে স্থির করে দেয় তাহলে তো আপনার কাছে বিকল্প নেই, সেটাই পড়াবেন। আমি এটা পারবো না এই কথাটাকে তো বলা যাবে না, কারণ আপনার সাবজেক্ট এটা, আপনি মাস্টার ডিগ্রি করে এসেছেন, আপনি 11-12 সিলেবাসটার সম্বন্ধে আপডেট থাকাটা আপনার ডিউটি, সেটা আপনি পারবেন, ঘাবড়াবেন না। আমি আছি সাথে আপনাদের, আমি আপনাকে বিশেষ কিছু করতে পারবো সে ক্ষমতা আমার নেই, কিন্তু সহযোগিতাটুকু তো করতে পারবো, আমি আলোচনা করে আপনাদের একটু সাহস দেওয়ার চেষ্টা করতে পারবো। এবারে যেটা এখানে আপনার যে সামনে ক্লাসরুম সিচুয়েশন, আপনার সামনে কোনো স্টুডেন্ট নেই, আপনি স্টুডেন্ট হিসেবে কাদের পাবেন, স্টুডেন্ট হিসেবে পাবেন যারা আপনার বোর্ড এক্সপার্ট রয়েছে, সেই এক্সপার্টরাই হচ্ছে আপনার স্টুডেন্ট। তারা কিভাবে স্টুডেন্ট, অনুমতি সাপেক্ষে। আপনাকে কিন্তু ডেমনস্ট্রেশন দেওয়ার আগে আপনাকে বলতে হবে যে স্যার আমি ক্লাসরুমে আপনাদেরকেই কিন্তু স্যার স্টুডেন্ট হিসেবে দেখতে পারি, এটা পারমিশন নিতে হবে কিন্তু, বা পারমিশন না নিলেও তারাই আপনার স্টুডেন্ট। অর্থাৎ আপনি এখানে পড়াচ্ছেন 3 জন এক্সপার্ট, 2 জন এক্সপার্ট বা 5 জন এক্সপার্ট আছে, আপনাকে একটা বোর্ড দেওয়া হয়েছে, এরকম একটা পেন দেওয়া হয়েছে, একটা নন ডাস্টার আছে, আপনি এখানে পড়াচ্ছেন মানে তাদের সামনে পড়াচ্ছেন, তারাই আপনার স্টুডেন্ট, আপনি মানুন আর না মানুন। ফলে আপনার স্টুডেন্ট যখন এত ট্যালেন্টেড, এত কোয়ালিফাইড, যাদের আপনি আগে চেনেন না, ক্লাসে পড়াতে গেলে তো স্টুডেন্টদের আমরা চিনি প্রত্যেক দিন,
প্রবীর কেমন পড়াশোনায়, সুমন কেমন পড়াশোনায়, শাহনাজ কেমন পড়াশোনায়, সেটা আমরা জানি, কিন্তু এখানে তো আমি চিনি না। তারা আমার পরীক্ষা নিচ্ছেন, আমি জানি, সেই সিচুয়েশনে পড়াতে হবে। ফলে নার্ভটাকে শান্ত রাখা, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে, এবং আপনারা পারবেন। কিভাবে শুরুটা করব? প্রথম যেটা, এইবার যখন আমি ডেমোতে ঢুকে গেছি, তার আগে সিচুয়েশনে আমি আগে বলেছি, পরে আরও বলবো, অনেকগুলো ক্লাসে বলবো আমি, তখন আপনার মাথায় একটাই জিনিস, আপনি স্টুডেন্ট, টিচার, বাকিরা স্টুডেন্ট, এরা আমার এক্সপার্ট, এরা আমাকে নম্বর দিলে আমি চাকরি পাবো, নালে পাবো না, জাস্ট ভুলে যেতে হবে। জানি আপনারা বলবেন স্যার বলাটা না আপনার ঘরে বসে খুব সহজ, ভুলে যাওয়া যায় না, কিন্তু আপনাকে পারতে হবে। আপনি এত কিছু পেরেছেন, এটাও পারবেন, পারবেন। যে সাবজেক্টের হয়ে আপনি ভিডিওটা দেখছেন, আমি এডুকেশন অনলি বলছি না, যে সাবজেক্টের হয়ে, আপনাকে সেই সিচুয়েশনটা জন্য টাইম আপনি কিন্তু পাচ্ছেন কয়েক সেকেন্ড, ম্যাক্সিমাম 1 মিনিট, তার মধ্যে আপনার মনোভাবটা কিন্তু সেই জায়গায়। তাহলে এই অ্যাটিটিউডটা আনবার জন্য আপনাকে কি করতে হবে? বাড়িতে আজ থেকে, কাল সকাল করলে কিন্তু হবে না, আজ থেকেই প্র্যাকটিসে লেগে পড়ুন। একা ঘরে পড়ান, বোর্ড নেই, বোর্ড ছাড়া পড়ান। যদি আপনার বাড়িতে পড়াশোনা জানা কেউ থাকে, ভাই দিদি, তাকে সামনে বসান। মা বাবা অনেকেরই যারা শিক্ষিত শিক্ষিতা আছেন বা না আছেন, তাদের বসান। না হলে একা ঘরে আয়নার সামনে, বড় আয়নার সামনে নিজে পড়ান। হবেই হবে, রেজাল্ট পেতেই হবে, পাবেন। অসুবিধা হলে কমেন্ট করবেন, চেষ্টা করব। এক্সপার্টদের আর এক্সপার্ট ভাববো না, আমরা কি ভাববো? এক্সপার্টরা আমার কে? এক্সপার্টরা আমার স্টুডেন্ট। এবার শুরুটা, গুড মর্নিং স্টুডেন্ট, বা যদি গুড ইভিনিং স্টুডেন্ট, নিশ্চয়ই ভালো আছো তোমরা। আজকে কিন্তু আমরা এডুকেশন বিষয়ের ক্লাস, আগের দিন অবধি তো আমরা পড়েছিলাম, আজকে কিন্তু আমরা নতুন বিষয়ে যাব বলে, এবার কি আমরা তাহলে কি সরাসরি সাবজেক্টে ঢুকে যাব? এখানেই কথা, একদম না। সরাসরি যে আমাকে বলেছে শিক্ষার রূপ পড়াতে, আমি সাপোজ ফট করে মুখে চলে আসলো, এটাই বলি, শিক্ষার রূপ পড়াবো আমি, ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, তাহলে আমি ডাইরেক্ট তাহলে আজকে তোমাদের আমি শিক্ষার রূপ পড়াবো না, মারাত্মক ব্ল্যান্ডার কিন্তু প্রথমে হয়ে যাবে। আমাকে কি করতে হবে? সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, শিক্ষার পরিবেশ ক্রিয়েট করতে হবে। আগে আমরাও কিন্তু রেগুলার ক্লাস করি, তাও কখনো কোনো দিন, যে আজও পর্যন্ত কোনো টিচারই সাধারণত করে না যে যেই শুরু করে দেন, ভাই কালকে এটা পড়েছিলাম তারপরে থেকে না। এটা করলে প্রথম 5 মিনিটের পড়াটা বেকার যাবে। আপনাকে ম্যাক্সিমাম টাইম দেবে কত? আগেই বলেছি 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম, এতটা আপনি নাও পেতে পারেন, এতটা আপনার জন্য পড়াতে নাও হতে পারে ম্যাক্সিমাম। তাহলে 40 মিনিটের সিচুয়েশনটাকে আপনাকে 5 থেকে 7 মিনিটে আনতে হবে। আমি নাম বলছি মাইক্রো টিচিং, কিন্তু অ্যাকচুয়াল মাইক্রো টিচিং কিন্তু এটা না, এটা ম্যাক্রো টিচিংকেই মাইক্রো টিচিং এর রূপ দিতে, অর্থাৎ কেটে ছোট করলে হবে না, মাইক্রো জেরক্স করে একটু ছোট করে, জিনিস সব একই থাকবে, সাইজটাকে ছোট করতে হবে। এঙ্গেজিং, এক্সপ্লোরিং সব থাকবে, কোয়েশ্চেনিং থাকবে, আই কন্ট্যাক্ট থাকবে, সব থাকবে, স্টেপ বাই স্টেপ আসছি। তাহলে আপনি প্রথমে কি করবেন? প্রথম যেটা করবো আমি, বোর্ডে যেটা করতে হয়, আমার বোর্ডে এটা লেখা আছে, এটা আমি আর মুছছি না, এটা ছাড়া মনে করেন আমার ক্লাসের বোর্ডটা আছে। প্রথমে আপনি ডেটটা লিখবেন, লিখতে লিখতেই কিন্তু আপনি এখানে কথা বলছেন, মর্নিং, গুড মর্নিং স্টুডেন্ট। আপনার আই কন্ট্যাক্টটা কিন্তু এখানে আপনাকে সবচেয়ে ভালো পৌঁছে দেবে। গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আপনি কিন্তু মাইনাসে যাচ্ছেন, কি করতে হবে? ঠিক ধরেছেন, যে 3 জন স্টুডেন্ট আপনার আছে, অর্থাৎ আপনার এক্সপার্টরা, তাদের সাথে আই কন্ট্যাক্টটা ফুললি হবে, একদম ফেস টু ফেস, চোখে চোখ রেখে কথা হবে। কোন একটা নিউজ চ্যানেলে বলে কথাটা খুব, তাই না? আমি সেই রকমই আপনি হয়ে যাবেন। গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা, আগের দিন তো আমরা এডুকেশনে এই পর্যন্ত পড়েছিলাম, যে সাবজেক্ট পড়াচ্ছেন তার সিকোয়েন্স অনুযায়ী বলবেন। আজকে আমরা পড়ার আগে একটি বিষয়, এই যে আসছেন সেই ফাক্টটা, আপনার কথাগুলো হচ্ছে ততক্ষণে, কারণ আপনার সময়টা তো কম, আপনি ডেটটা লিখছেন, আজকে সম্ভবত কত তারিখ? 18 বোধ হয়। আপনি যেদিন যাচ্ছেন সেই তারিখটা সেখানে লিখছেন, ওকে? ক্লাসটা এদিকে লিখছেন, শিক্ষার রূপ এটা 11-এ আছে, ক্লাস 11, সাবজেক্ট ইডিসিএন বা এডুকেশন, যাই হোক লিখলাম, হলো। এইটুকু আমি কিন্তু কমপ্লিট বা ক্লিয়ার করলাম। আমি কিন্তু টপিক লিখিনি, কারণ কি? কারণ আমি টপিকে এখন আসবো না, আমি 1 মিনিট 5 মিনিটের মধ্যে 1 মিনিট এখানের জন্য ব্যয় করেছি, কি লিখবো? তাহলে আচ্ছা বলো তো, আমি কিন্তু ডেমনস্ট্রেশন ফুল ক্লাসটা করাবো না, জাস্ট আমি শুরু করাটা আসছি। আচ্ছা বলো তো,
আমরা এই যে শিক্ষা লাভ করি, কোথা থেকে শিক্ষা লাভ করি? আপনার ক্লাস স্টুডেন্ট হলে আপনাকে কিন্তু অ্যান্সার করতো, এখানে অ্যান্সার কিন্তু এক্সপার্টরা সাধারণত করবে না, 99.99% করবে না। কোশ্চেন তারা আপনাকে করে বিব্রত করতে পারে, বিব্রত করে না, আপনাকে জানার চেষ্টা করবে, কিন্তু ক্লাসের স্টুডেন্টের মতো রেসপন্স করবে না। কিন্তু তাহলে কি, আপনাকে রেসপন্সটা নিয়ে নিতে হবে, নিজে নিজে মেট করতে হবে। অর্থাৎ কোথা থেকে শিখি? হ্যাঁ ঠিক, এটাই বলবে আমরা স্কুল কলেজ থেকে শিখি। আচ্ছা, স্কুল কলেজের বাইরে ধরো আমার ঠাকুমা কোনোদিন স্কুলে যায়নি, উনি কি কিচ্ছু জানে না? হ্যাঁ, উনারও কিন্তু অনেক জ্ঞান আছে, উনি রান্নাবান্না আমাদের থেকে ভালো জানেন, উনি অনেক কিছু বুঝে ফেলেন। আচ্ছা, একটা মানুষ ধরো বয়স হয়ে গেছে 50 বছর, সে তার মনে হলো আমি আবার আর একটা ডিগ্রি করব, তাকে কি স্কুলে ভর্তি হতে পারবে? আমার বাবা যদি মনে করে 50 বছর বয়সে তাকে নেবে না ভর্তি, স্কুলে লজ্জায় আসবে না, তাহলে তার ইচ্ছেটা পূরণ হবে। তাহলে তারও কৌশল আছে। আজকে না আমরা এই বিষয়গুলোই জানবো, যে স্কুল থেকেও শেখা যায়। তাহলে আমার ঠাকুমা স্কুলে না এসেও কি করে শিখছে, সেইটার শিক্ষাটা কি? আবার একটা মানুষ বয়স হলে যদি শিখতে চায়, এই রকম জানো তো শিক্ষার না অনেকগুলো রূপ হয়। আমরা মানুষের রূপের কথা শুনেছি এতদিন, দেখতে ভালো, এই রূপ ভালো, এই রূপ ভালো, শিক্ষারও রূপ হয়, এইটা হয়তো আমরা জানি না, আজকে জানবো। তাহলে আমরা আজকে জানবো শিক্ষার রূপ। শিক্ষার রূপ যতটা দ্রুত পারবেন লেখাটা কমপ্লিট করবেন, কারণ আপনার সময় কম। ক্লাসরুম হলে আমি বলতাম না, আপনি আরো টাইম নিন। তাহলে শিক্ষার রূপ, এই যে বললাম না শিক্ষার রূপ হয়, এই যে মানুষের যেমন রূপ দেখে আমরা ভালো মন্দ কিছুটা বলে থাকি, শিক্ষার রূপ অনুযায়ী শিক্ষাকে 3টে ভাগে ভাগ করা যায়: প্রথাগত বা নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত আর প্রথা বহির্ভূত। 3টে রূপ তো একদিনে পড়বো না, আমরা প্রথম রূপটা আজকে জানবো। শিক্ষার আমরা প্রথাগত শিক্ষাটা আজকে পড়বো। তাহলে আমাদের আজকের টপিকটা কি হচ্ছে? শিক্ষা বিজ্ঞান বিষয়ে শিক্ষার রূপ, অর্থাৎ তার উপ-একক। এইটা তো শিক্ষার্থীরা অত জানেন না, উপ-একক, আপনি এখানে লিখলে লিখুন, কিন্তু তাদেরকে বলুন সেই শিক্ষার রূপের মধ্যে আমরা আজকে প্রথাগত রূপটা দেখবো। শিক্ষার প্রথাগত রূপ মানে কি বলতো? প্রথা মানে কি? নিয়ম, যেটা নিয়ম মেনে চলে সেটাই হচ্ছে তোমার যে নিয়ন্ত্রিত শিক্ষা। কিরকম? এই যে তোমরা প্রথমেই বলে আমরা শিখি কোথার থেকে? স্কুল কলেজ থেকে। এই স্কুল কলেজ থেকে আমরা যে শিক্ষাটা লাভ করি সেটাই হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। কেন? নিয়ন্ত্রিত মানে কি? কন্ট্রোল। তোমরা বুঝতে পেরেছো? কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, যে শিক্ষার মধ্যে কন্ট্রোল থাকে। শিক্ষার উপাদান তোমাদের আগে আমরা পড়েছি যে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, সহপাঠ্যক্রম, পরিবেশ, এই যে 5টা উপাদান আছে, এই উপাদানগুলির ওপর যখন কঠোর নিয়ন্ত্রণ থাকে, কন্ট্রোল থাকে, তাকে বলছে নিয়ন্ত্রিত শিক্ষা। আর অনিয়ন্ত্রিত আর প্রথা বহির্ভূত আরো দুটো আছে, যার মধ্যে একেবারে নিয়ন্ত্রণ থাকে না, সেটা অনিয়ন্ত্রিত। যেখানে নিয়ন্ত্রণ থাকলেও অল্প, সেটা প্রথা বহির্ভূত। সেটা আমরা পরের ক্লাসে পড়বো। আজকে আমরা নিয়ন্ত্রিতটাই পড়বো। তাহলে নিয়ন্ত্রিত মানে কি বললাম? যেখানে শিক্ষার উপাদানগুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে। এই নিয়ন্ত্রণটা আসে কিভাবে জানো তো? আগের থেকে প্ল্যান করে। প্ল্যান করা মানে বাংলায় পরিকল্পনা করি। অর্থাৎ যে শিক্ষায় শিক্ষার উপাদানগুলির উপর নিয়ন্ত্রণ থাকে আর পূর্ব পরিকল্পিতভাবে পরিচালিত হয়, তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বলে। এই যেমন ধরো স্কুলে, তোমার স্কুলে কবে মাধ্যমিক পরীক্ষা হবে সেটা কি আমরা আজকে বলে দেবো কালকের থেকে পরীক্ষা হবে? না, আগের থেকে বলা আছে। কারা কোন ক্লাসে ভর্তি হবে? তোমার ধরো বাড়িতে একটা ভাই আছে 2 বছর বয়স, তাকে ক্লাস 9-এ ভর্তি করা যাবে না। নির্দিষ্ট এখানে কে পড়াবে? আমি পড়াচ্ছি বা অন্য কোনো স্যার ম্যাডামরা পড়াচ্ছে, যে কেউ এসে যদি বলে এখানে পড়াবো, পড়াতে পারে না। দেখো, আমি যে উদাহরণগুলো বলছি সবগুলোর মধ্যে নিয়ন্ত্রণ আছে না, নির্দিষ্ট নিয়ম আছে না। এই নিয়ম হলে তবেই এই ক্লাসে ভর্তি হয়ে যাবে, এই বয়স হলে। কেউ যদি, তোমরা আজকে 11-এ ভর্তি হয়েছো, তোমার কোনো বন্ধু মাধ্যমিকে ফেল করেছে, সে তোমার সাথেই পড়তো, তাকে 11-এ ভর্তি নেওয়া হবে না, কারণ তাকে 11-এ ভর্তি থাকলে মাধ্যমিকটা পাশ করতে হবে। সবকিছু দেখো নিয়মে বাঁধা। এই সব নিয়মে বাঁধাটা শিক্ষাই হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। আমরা যদি এর বৈশিষ্ট্যগুলো দেখি না, ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা কথা তোমাদের আমি বলছি, যখনই আমরা নিয়ন্ত্রিত শিক্ষাটা বুঝবো, আমরা স্কুলটাকে মাথায় ঢুকিয়ে নেব। আরে বাবা, এত বড় স্কুলটা তো মাথায় ঢোকাবো না, মানে স্কুলের যা যা বৈশিষ্ট্য সেটা মাথায় ঢোকাবো। এই যে দেখো, আমি ক্লোজার করছি না, আমি বলেছি ফুল ক্লাস আজকে করবো না। আমি সেটা বলছি না, আমার এই যেটুকুর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু ম্যাক্সিমাম হয়তো 2-2.5 মিনিটের মধ্যে। এইবার আমি এখান থেকে আর কয়েকটা বৈশিষ্ট্য তুমি বলছো, কোশ্চেনিং এ চলে যাও। এই যে টোটাল পড়াটা তুমি পড়াচ্ছ, তোমার চোখটা কোথায়? আইদার বোর্ডে, নয়তো এক্সামিনারদের দিকে। নিচের দিকে তাকিয়ে আমি বলছি, আমি ভাসুর ঠাকুরের সামনে নেই যে আমাকে লজ্জা পেতে হবে।
ঠিক আছে, এখানে তোমাকে কিন্তু কি করতে হবে, আই কন্ট্যাক্ট। তাহলে শুরুটা কি করব আমি, গল্পের ছলে ধীরে ধীরে বিষয়ে ঢুকবো। ডাইরেক্ট আমাকে বলেছে শিক্ষার রূপ পড়াতে, আচ্ছা শিক্ষার রূপ 3টা হয় বলে আমি শুরু করলাম না। আমার ডেমোটা কিন্তু সে হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, যে সাবজেক্টে যারা আছেন বা আছো তারা যদি দেখে থাকো, তাদের একই কথা বলবো, তোমাকে এই বিষয়ের সাথে গল্প রেডি করতে হবে। কিভাবে ঢুকবে, কোন রাস্তায় ঢুকবে। নাটক চলছে, সামনে দিয়ে অভিনেতারা স্টেজে ওঠে না, পেছন দিয়ে রাস্তা আছে ওঠে। অর্থাৎ একটা জায়গার থেকে তোমাকে ঢুকতে হবে, সেই জায়গাটা তুমি রেডি করো, সেটা আই কন্ট্যাক্টটা রাখো। এইবার আসছে কোশ্চেনিং, প্রশ্ন করাটা একটা বিরাট দক্ষতা। আমি তোমাদের প্রথম দিকের ক্লাসে বলতাম এসএলএসটি, তুমি যত বেশি প্রশ্ন তৈরি করতে পারবে তুমি তত বেশি শিখবে। কারণ প্রশ্ন তুমি তখনই করতে পারবে যখন তুমি তার উত্তর জানো। উত্তর না জানলে প্রশ্ন করা যায় না। হ্যাঁ, এবার মন গড়া উল্টোপাল্টা প্রশ্ন সেটা আলাদা ব্যাপার, তর্কে যাব না। সাধারণত সেটাই আমার মধ্যে প্রশ্ন আসবে, হয় আমি উত্তর জানি, নয় আমাকে উত্তর জানতে সেটা বাধ্য হব আমি। এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, আমার মাথা খারাপ হয়ে যাবে তখন। ফলে প্রশ্ন করাটা, প্রশ্নটা কিন্তু সঠিক হতে হবে। আচ্ছা তাহলে এটুকু বুঝলাম, এবার দেখি কতটা বুঝলাম। আচ্ছা বলো তো তাহলে প্রথাগত শিক্ষার সবচেয়ে উৎকৃষ্ট প্রতিষ্ঠান আমরা কোনটাকে বলতে পারি? এক্সপার্টরা উত্তর কেউ দিলে দিতে পারে, দেবে না ধরে নেবেন। ঠিক বলেছে, বিদ্যালয়। কিন্তু এই যে সুমন তুমি বললে বাড়ি না, ওইটা অপ্রথাগত, ওইটা আমরা পরের দিন পড়বো। কিন্তু তোমার চেষ্টাটা কিন্তু ঠিকই ছিল, প্রথাগত পরেই আসছে অপ্রথাগত। ঠিক আছে, এই যে প্রশ্ন করার দক্ষতা, অর্থাৎ আমি কিন্তু কিচ্ছু ঘটলো না, আমি তার প্লাস মাইনাস সব নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে নির্দিষ্ট প্রবেশ পথ থাকে মানেটা কি? স্কুলের গেট বললাম আমি, স্কুলের গেট নয়। প্রবেশ পথ মানে নির্দিষ্ট একটি জায়গার থেকে এই শিক্ষাটা শুরু করতে হয়। তুমি দেখো 1-এ ভর্তি হলে তবেই তুমি 2-এ উঠবে, 2 পাস করলে 3, 4 পাস করেছো পরেই তোমাকে 5-এ স্কুল ভর্তি নিয়েছি। ঠিক তেমন ভাবে তুমি যতদিন না মাধ্যমিক পাস করবে তোমাকে 11-এ ভর্তি নেবে না, যতদিন এইচএস পাস করবে তুমি মন্ত্রীর ছেলে হলেও তোমাকে কোনো কলেজ ভর্তি নেবে না। এই যে একটা নির্দিষ্ট জায়গার থেকে আমাদের শুরু করতে হয়, এটাকে বলে নির্দিষ্ট প্রবেশ পথ। ক্লিয়ার? আমরা আরো ভালো পারবো আশা করছি। এই যে এইভাবে বিষয়টাকে, আমি আবারও বলছি, আমি সর্বশ্রেষ্ঠ নয়, আমার মধ্যে বহু ভুল ত্রুটি আছে, তোমরা এর চেয়ে অনেক বেটার পারবে, চেষ্টা করতে হবে। কিন্তু এই যে ভয়টাকে দূরে সরিয়ে এইভাবে করে শুরু করলে, কোশ্চেনিংটা যদি করতে পারি আমরা, আর গল্পের ছলে পড়াবো, আমার পড়াটা হবে এনজয়। ছেলে মেয়েরা আমার পড়াটাকে এনজয় করবে। তাহলে কটা টপিক আমরা রেডি করে যাব? মিনিমাম 10টা, মিনিমাম 10টা। আমি দায়িত্ব নিচ্ছি 10টা টপিকের, তোমরা কটা নিজেরা তার বাইরে করবে সেটা তোমাদের। এডুকেশনের আমি 10টা টপিক ডেমো করব। যাও, আজকের দিনে আমার টাইমের একটু চাপ থাকলেও আমি দায়িত্ব নিচ্ছি, এডুকেশনের 10টা ডেমো আমি 11-12 থেকে তোমাদের করে দেবো 8-10 মিনিটের মধ্যে। তোমাকে দায়িত্ব নিতে হবে তার বাইরে কটা। ভালো রেজাল্ট আমরা করব, ইন্টারভিউ অব্দি এসছি, এখান থেকে ফেরত যাবো না। এবং যারা অন্য সাবজেক্টে দেখছেন অনেকেই, যেহেতু কমেন্ট থেকে আমি বুঝতে পারলাম আপনারা নিজেদের মতন তৈরি হন। ইন্টারভিউটা ইন জেনারেল, সবারই কিছু টিপস আছে প্রয়োজন, আপনাদের কাছ থেকে আমি শিখবো। আমি সব জানতা নই, সব জানতা হওয়ার চেষ্টাও করি না, সেটা সম্ভব নয়। এইভাবে করে যদি আমরা ধীরে 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 এগিয়ে যাই, এর পরবর্তীতে আমরা দেখবো ইন্টারভিউ আর কি কি বাধাগুলো আসতে পারে, সেই বাধাগুলো আমরা কি করে ওভারকাম করবো সেইটা দেখবো। তারপরে আমরা একটা একটা করে টপিক ধরে ধরে আলোচনায় আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।